আসসালামু আলাইকুম, স্বাগতম মাই ক্লাসরুমে। মাই ক্লাসরুমের এখনকার আয়োজনটি অত্যন্ত চমৎকার একটি আয়োজন। এই আয়োজনে থাকবে সবশেষ 6 মাসের নিয়োগ পরীক্ষা থেকে আসা বাংলাদেশ বিষয়াবলী সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। যারা এখনও মাই ক্লাসরুম চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করুন, সাথে থাকুন। আর একই সাথে এই টিউটোরিয়ালের পিডিএফ যদি আপনি কালেকশন করতে চান, আমাদেরকে ফোন করতে হবে এবং অবশ্যই মনে রাখবেন চার্জ প্রযোজ্য হবে। আমাদের ফোন নাম্বার হচ্ছে 01745141214। ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে, দেখে নেবেন। আমরা প্রথমে দেখব মেডিকেল টেকনিশিয়ান নিয়োগ পরীক্ষা থেকে আসা বাংলাদেশ বিষয়াবলী সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। প্রশ্নটি ছিল প্রথম, যেটি বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধে রাজধানী ঢাকা কত নম্বর সেক্টরের অধীনে ছিল? এটি ছিল 2 নং সেক্টরের অধীনে। একটু ব্যাখ্যায় দেখে নিব। মহান মুক্তিযুদ্ধকালে ঢাকা শহর ছিল 2 নম্বর সেক্টরের অধীনে। মনে রাখবেন, ঢাকা শহর ছিল 2 নম্বর সেক্টরের অধীনে। এর বাহিরে আপনার নোয়াখালী, কুমিল্লা, আখাউড়া, ভৈরব, ঢাকা ও ফরিদপুর জেলার অংশবিশেষ ছিল 2 নং সেক্টরের অধীনে। এখন যদি বলা হয় যে 2 নং সেক্টরের সদর দপ্তর কোথায় ছিল, এটি ছিল আগরতলার 20 মাইল দক্ষিণে। 2 নং সেক্টরের সদর দপ্তর ছিল আগরতলার 20 মাইল দক্ষিণে। সেক্টর কমান্ডার কে ছিলেন? মেজর খালেদ মোশাররফ ছিলেন এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত 2 নং সেক্টরের সেক্টর কমান্ডার, এবং ক্যাপ্টেন এটিএম হায়দার, তিনিও সেক্টর কমান্ডার ছিলেন। তিনি ছিলেন সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত। এ ছিল প্রথম প্রশ্নটি। দ্বিতীয় প্রশ্নটি রয়েছে, কোন আন্তর্জাতিক সংস্থা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভ্যাকসিন হিরো পদকে ভূষিত করে? উত্তর হচ্ছে ক, গ্যাভি। গ্যাভি হচ্ছে গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনেশন এবং ইমিউনাইজেশন। তারা বাংলাদেশে সফলভাবে ভ্যাকসিন দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভ্যাকসিন হিরো পুরস্কার দিয়েছে। জিডিপি অনুসারে বর্তমান বাংলাদেশের পৃথিবীর কততম অর্থনীতির দেশ? জিডিপি অনুসারে বর্তমানে বাংলাদেশ পৃথিবীর 35তম অর্থনীতির দেশ। পদ্মা নদীর উৎপত্তিস্থল কোথায়? পদ্মা নদীর উৎপত্তিস্থল হচ্ছে নাগা, মণিপুরে। পদ্মা সেতু দিয়ে পরীক্ষামূলকভাবে ভাঙ্গা থেকে বাওয়া পর্যন্ত ট্রেন চলে কবে? 4 এপ্রিল 2023 সালে পদ্মা সেতু দিয়ে পরীক্ষামূলকভাবে ভাঙ্গা থেকে মাওয়া পর্যন্ত ট্রেন চলেছিল। এবার দ্বিতীয় পাতা থেকে দেখব। দ্বিতীয় পাতার প্রথম প্রশ্নটি হচ্ছে, ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের দ্রুততম সেঞ্চুরি করা ক্রিকেটারকে? উত্তর হচ্ছে ঘ, মুশফিকুর রহিম। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো এর ডাক দেন কবে? 7 মার্চ 1971 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘরে ঘরে দুর্গ গড়ে তোলার ডাক দিয়েছিলেন। মুঘল সাম্রাজ্যের শেষ স্বাধীন সম্রাট কে ছিলেন? মুঘল সাম্রাজ্যের শেষ স্বাধীন সম্রাট ছিলেন বাহাদুর শাহ জাফর। 21 এপ্রিল 1526 সালে সংগঠিত পানিপথের প্রথম যুদ্ধে লোদি বংশের শেষ শাসক দিল্লির সুলতান ইব্রাহিম লোদিকে পরাজিত করে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যের গোড়াপত্তন করেন। বাবর মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ও প্রথম সম্রাট। মনে রাখবেন, বাবর হচ্ছেন মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা এবং প্রথম সম্রাট, আর বাহাদুর শাহ জাফর ছিলেন শেষ মুঘল সম্রাট। তাহলে মুঘল সাম্রাজ্যের শেষ সম্রাট ছিলেন বাহাদুর শাহ জাফর। বাহাদুর শাহ আসল নাম হলো আবুল মুজাফফর সিরাজ আল দিন মোহাম্মদ বাহাদুর শাহ গাজী। খুবই বড় নাম, নামটি হচ্ছে আবুল মুজাফফর সিরাজ আল দিন মোহাম্মদ বাহাদুর শাহ গাজী। প্রশ্ন আসতে পারে যেটি কোন সম্রাটের আসল নাম ছিল? উত্তর হবে বাহাদুর শাহ জাফর সম্রাটের আসল নাম ছিল আবুল মুজাফফর সিরাজ আল দিন মোহাম্মদ বাহাদুর শাহ গাজী। তিনি 24 অক্টোবর 1775 সালে দিল্লির লালকেল্লায় জন্মগ্রহণ করেন। তাহলে বাহাদুর শাহ জাফর কত সালে জন্মগ্রহণ করেন? তিনি 24 অক্টোবর 1775 সালে দিল্লির লালকেল্লায় জন্মগ্রহণ করেন। বাহাদুর শাহ ছিলেন দিল্লির বাদশাহ বা দ্বিতীয় আকবর শাহের জ্যেষ্ঠ পুত্র। পিতার ইন্তেকালের পর 28 সেপ্টেম্বর 1837 সালে দিল্লির সিংহাসনে আরোহণ করেন বাহাদুর শাহ। বাহাদুর শাহ ছিলেন 17তম এবং শেষ মুঘল সম্রাট। তাহলে বাহাদুর শাহ কততম সম্রাট ছিলেন? 17তম। আমরা ইতিমধ্যে জেনেছি তিনি ছিলেন শেষ মুঘল সম্রাট এবং তিনি ছিলেন 17তম মুঘল সম্রাট। প্রশ্ন যদি হয় পাবে যে 17তম মুঘল সম্রাট কে ছিলেন? উত্তর হচ্ছে বাহাদুর শাহ, এবং তিনি ছিলেন শেষ মুঘল সম্রাটও। 1857 সালে ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহ সংগঠনের জন্য দ্বিতীয় বাহাদুর শাহকে আটক করে
সালে। মিয়ানমারের রেঙ্গুনে নির্বাসনে পাঠানো হয় বাহাদুর শাহকে। 7 নভেম্বর 1862 সালে তিনি সেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বাহাদুর শাহ 7 নভেম্বর 1862 সালে মায়ানমারে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। যাচ্ছি পরের প্রশ্নে। স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা কোথায় উত্তোলন করা হয়? এটি উত্তোলন করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে। 2রা মার্চ বাংলাদেশের জাতীয় পতাকা দিবস পালন করা হয়। মনে রাখবেন 2রা মার্চ বাংলাদেশের জাতীয় পতাকা দিবস পালন করা হয়। 71-এর এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনে প্রথম জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছিল। প্রশ্ন যদি ঘুরায় বলি আমি এভাবে যে প্রথম জাতীয় পতাকা কোথায় উত্তোলন করা হয়েছিল? উত্তর হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোথায়? উত্তর হচ্ছে কলা ভবনে। কখন উত্তোলন করা হয়? 2রা মার্চ 1971 সালে প্রথম জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং বাংলাদেশের জাতীয় পতাকা দিবসও হচ্ছে 2রা মার্চ। তারপরে সবুজ জমিনের ওপর লাল বৃত্তের মাঝখানে সোনালী মানচিত্র খচিত পতাকা ছিল সেটি। ওই দিন পতাকা উত্তোলন করেছিলেন ডাকসুর সহসভাপতি আসম আব্দুর রব। তাহলে বাংলাদেশের প্রথম জাতীয় পতাকা উত্তোলন করেন কে? আসম আব্দুর রব। স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম মুসলিম দেশ কোনটি? স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম মুসলিম দেশ ইরাক। আরব ভূখণ্ডের মধ্যে প্রথম ইরাক দিয়েছিল, যেটা আমরা ইতিমধ্যে জেনেছি। ইরাক বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল কত তারিখে? 8 জুলাই 1972 সালে ইরাক বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয়। প্রথম মুসলিম দেশ হিসেবে সেনেগাল 1 ফেব্রুয়ারি 1972 সালে বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে। অপশনে সেনেগাল না থাকায় এখানে উত্তর হবে ইরাক। তাহলে মনে রাখবেন প্রথম মুসলিম দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে সেনেগাল, আর অপশনে যদি সেনেগাল না থাকে তাহলে সবচেয়ে বেশি কাছাকাছি উত্তর হচ্ছে ইরাক, সুতরাং উত্তর হবে ইরাক। বঙ্গবন্ধু স্যাটেলাইট 1-এর গ্রাউন্ড স্টেশন কোথায় অবস্থিত? এটা অবস্থিত গাজীপুর। এবারে দেখব বাংলাদেশ নির্বাচন কমিশন যে পরীক্ষাটি হয়েছিল 7 এপ্রিল 2023 সালে অফিস সহকারী পদে, যে বাংলাদেশ বিষয়াবলী থেকে যে প্রশ্নগুলি এসেছিল সেগুলি। মুজিবনগর সরকার গঠিত হয় কত তারিখে? মুজিবনগর সরকার গঠিত হয় 10 এপ্রিল 1971 সালে। যুদ্ধরত স্বাধীন বাংলাদেশকে পরিচালনা ও মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানের জন্য 1971 সালের 10 এপ্রিল অস্থায়ী সরকার গঠন করা হয়। তখন বাংলাদেশকে পরিচালনা, যুদ্ধরত অবস্থায় এবং মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানের জন্য অস্থায়ীভাবে 10 এপ্রিল 1971 সালে প্রথম মুজিবনগর সরকার গঠন করা হয়, যা এটি ছিল মুজিবনগর সরকার নামে পরিচিত। কুষ্টিয়া জেলার মেহেরপুর মহকুমার ভবেরপাড়া ইউনিয়নের বৈদ্যনাথতলা গ্রামের আমবাগানে 1971 সালের 17 এপ্রিল অস্থায়ী সরকার শপথ গ্রহণ করে। তাহলে অস্থায়ী সরকার, বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার বা মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে কবে? 1971 সালের 17 এপ্রিল। কোথায় শপথ গ্রহণ করে? কুষ্টিয়া জেলায়। আবার কুষ্টিয়া জেলার কোথায় শপথ গ্রহণ করে? ভবেরপাড়া ইউনিয়নের বৈদ্যনাথতলা গ্রামে। যদি প্রশ্ন আসে যে মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে কোন গ্রামে? উত্তর হচ্ছে বৈদ্যনাথতলা গ্রামে। বাংলাদেশের বৃহত্তম হাওরের নাম কি? বাংলাদেশের বৃহত্তম হাওরের নাম হচ্ছে হাকালুকি হাওর। এটি সিলেটের ফেঞ্চুগঞ্জ, গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার, মৌলভীবাজার জেলার বড়লেখা, কুলাউড়া উপজেলার অবস্থিত। মনে রাখবেন এটি ফেঞ্চুগঞ্জ, গোলাপগঞ্জ, বিয়ানীবাজার এবং মৌলভীবাজার জেলার বড়লেখা ও কুলাউড়া উপজেলায় অবস্থিত। দেশের প্রথম বৃহত্তম হাওর হাকালুকি আমরা জানি। এখন জানবো হাকালুকির আয়তন কত? হাকালুকির আয়তন হচ্ছে 24,292 হেক্টর। আর ক্ষুদ্রতম হাওর হলো বুরবুক হাওর। বাংলাদেশের ক্ষুদ্রতম হাওর কোনটি? বুরবুক হাওর। বৃহত্তম হাওর হচ্ছে হাকালুকি। এটি অবস্থিত সিলেটের জৈন্তাপুরে। ক্ষুদ্রতম বুরবুক হাওর অবস্থিত সিলেটের জৈন্তাপুরে। এর আয়তন 41 হেক্টর। বাংলাদেশের ক্ষুদ্রতম হাওর হচ্ছে বুরবুকের আয়তন হচ্ছে 41 হেক্টর। বৃহত্তম হাওর হচ্ছে হাকালুকি, হাকালুকির আয়তন হচ্ছে 24,292 হেক্টর। এটি কোথায়? এটি সিলেটের ফেঞ্চুগঞ্জ, গোলাপগঞ্জ, বিয়ানীবাজার, মৌলভীবাজার এবং কুলাউড়া এই জায়গাটায় অবস্থিত হচ্ছে হাকালুকি হাওর। আর ছোট হাওর হচ্ছে জৈন্তাপুরে অবস্থিত। ঐতিহাসিক 6 দফা কোথায় ঘোষণা করা হয়? এটি ঘোষণা করা হয় পাকিস্তানের লাহোরে।
অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মেয়াদকাল কোনটি? এর মেয়াদকাল হচ্ছে জুলাই 2020 থেকে জুন 2025 পর্যন্ত। আমরা এতক্ষণ দেখলাম বিগত 6 মাসে আসা বাংলাদেশ বিষয়াবলীর 3য় পৃষ্ঠা থেকে। বাংলাদেশে এ পর্যন্ত কয়টি পঞ্চবার্ষিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে? উত্তর হচ্ছে 8টি পঞ্চবার্ষিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এর মধ্যে 60টি পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, এর মধ্যে 60টি পঞ্চবার্ষিকী পরিকল্পনা সম্পন্ন হয়েছে, গ্রহণ করা হয়নি। 8টি গ্রহণ করা হয়েছে, 60টি সম্পন্ন হয়েছে। অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা চলমান রয়েছে। 29 ডিসেম্বর 2020 সালে বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগে অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা 2021 থেকে 2025 মেয়াদে চূড়ান্ত অনুমোদন দেয়। তবে এটির কার্যকাল ধরা হয়েছে জুন 2020 থেকে জুলাই 2025 পর্যন্ত। যাচ্ছি পরের প্রশ্নে, দহগ্রাম ছিটমহল কোথায় অবস্থিত? এটি অবস্থিত লালমনিরহাটে। ভোটার হিসেবে অন্তর্ভুক্তির যোগ্যতা সংক্রান্ত সংবিধানের অনুচ্ছেদ কোনটি? এটি হচ্ছে 122 নম্বর অনুচ্ছেদ। সাগরকন্যা কোন এলাকার ভৌগোলিক নাম? 4টে অপশন রয়েছে। আমরা জানি সাগরকন্যা হচ্ছে পটুয়াখালীর ভৌগোলিক নাম। বাংলাদেশে আরও কিছু অঞ্চলের ভৌগোলিক নাম নিচে দেওয়া হলো, যেমন দ্বীপের রানী বলা হয় ভোলাকে, খুব ভালো করে দেখবেন, ভোলাকে বলা হয় দ্বীপের রানী। বাংলার কুয়েত হচ্ছে খুলনাকে বলা হয় বাংলার কুয়েত। তারপরে ভোলার আরেকটি নাম রয়েছে, সেটা হচ্ছে সাগরদ্বীপ, দ্বীপের রানী সাগরদ্বীপ, এটি হচ্ছে ভোলা। বাংলার কুয়েত হচ্ছে খুলনা। বান্দরবান হচ্ছে পাহাড়ি কন্যা, আর পটুয়াখালী হচ্ছে সাগরকন্যা। শ্রীমঙ্গল, মৌলভীবাজার এগুলিকে বলা হয় চায়ের রাজধানী। কতজন প্রতিনিধি নিয়ে ইউনিয়ন পরিষদ গঠিত? মোট 13 জন প্রতিনিধি নিয়ে ইউনিয়ন পরিষদ গঠন করা হয়। একজন চেয়ারম্যান, 9 জন মেম্বার এবং 3 জন নারী নির্বাচিত সদস্য। তাহলে 9, 3, 12 আর চেয়ারম্যান একজন, মোট 13 জন। তাহলে ইউনিয়ন পরিষদ গঠিত হয় মোট 13 জন সদস্য নিয়ে, প্রতিনিধি নিয়ে। এখন দেখব বাংলাদেশ বিষয়াবলীর 5ম পৃষ্ঠা থেকে। এই পৃষ্ঠার প্রথম প্রশ্নটি ছিল রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপলস অর্ডার 1972 কোন ধরনের বিধান? এটি হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত। মনে রাখবেন, রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপলস অর্ডার 1972 এটি হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত। বাংলাদেশের সবচেয়ে বড় প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র কোনটি? এটি হচ্ছে হালদা নদী। এটি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র। উল্লেখ্য, হালদা নদী বাংলাদেশের পূর্ব পাহাড়ি অঞ্চলের খাগড়াছড়ি ও চট্টগ্রাম জেলার একটি নদী। এটি খাগড়াছড়ি ও চট্টগ্রাম জেলার একটি নদী। এই নদীটি 106 কিলোমিটার দীর্ঘ। বাংলাদেশের সবচেয়ে বড় প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদী, আর নদীটির আয়তন হচ্ছে 106 কিলোমিটার। নদীটি বাদনাতলী ইউনিয়নের পাহাড়ি এলাকা থেকে উৎপন্ন। হালদা নদী কোথা থেকে উৎপন্ন? এটি বাদনাতলী ইউনিয়নের পাহাড়ি এলাকা থেকে উৎপন্ন। ইউনিয়ন ডিজিটাল সেন্টার কি? ইউনিয়ন ডিজিটাল সেন্টার হচ্ছে ইউনিয়ন পর্যায়ে তথ্য সেবা কেন্দ্র। বাংলাদেশে স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহ নির্বাচনে জনপ্রতিনিধি হওয়ার ন্যূনতম বয়স কত? উত্তর হচ্ছে 25 বছর। বাংলাদেশের স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহ নির্বাচনে জনপ্রতিনিধি হওয়ার ন্যূনতম বয়স হচ্ছে 25 বছর। বাংলাদেশের সংবিধানের 66(1) অনুযায়ী সংসদ সদস্য পদে নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য সর্বনিম্ন বয়স হতে হবে 25 বছর। আর সংবিধানের 48(4) ক অনুযায়ী রাষ্ট্রপতি হওয়ার জন্য বয়স হতে হবে 35 বছর। এটি 48(4) অনুযায়ী আর প্রার্থী হওয়ার জন্য, নির্বাচনে সদস্য প্রার্থী হওয়ার জন্য যে 25 বছর লাগবে এটি ছিল 66(1) নং অনুযায়ী। আর রাষ্ট্রপতি হওয়ার যে বিধানটি, এটি সংবিধানের 48(4) ক অনুযায়ী, এবং বয়স হতে হবে রাষ্ট্রপতির জন্য 35 বছর। সংবিধানের প্রধান বিচারপতির অবসরসীমা 67 বছর। সংবিধান অনুযায়ী পিএসসি এর চেয়ারম্যানের অবসরসীমা 67 বছর। সর্বশেষ জনশুমারি অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার কত? উত্তর হচ্ছে 1.22%। ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা 2022 মোতাবেক বাংলাদেশের মোট সাক্ষরতার হার হচ্ছে 74.66%। মনে রাখবেন, মোট সাক্ষরতার হার 74.66%। পুরুষ হচ্ছে 76.56% এবং নারী হচ্ছে 72.82%। আর জনসংখ্যা বৃদ্ধির হার হচ্ছে
1.22%। লিভিং নো ওয়ান বিহাইন্ড কোনটির মূলনীতি? এটি এসডিজির মূলনীতি। মুজিবনগর সরকার গঠিত হয় কত তারিখে? মুজিবনগর সরকার গঠিত হয় 10 এপ্রিল 1971 সালে। এটি বিস্তারিত ব্যাখ্যা ইতিমধ্যে বলা হয়েছে, আমরা এটি জানি এখন, সুতরাং আর এই ব্যাখ্যাটি পড়লাম না, এই ব্যাখ্যাটি ব্যাখ্যা করলাম না। বাংলাদেশের বৃহত্তম হাওরের নাম হচ্ছে হাকালুকি, এটিও আমরা ইতিমধ্যে জেনেছি। জাতীয় পাবলিক সার্ভিস ডে কবে? জাতীয় পাবলিক সার্ভিস ডে কবে? এটি হচ্ছে 23শে জুলাই। এখানে উত্তরটি নেই, সঠিক উত্তরটা হবে 23শে জুলাই। জুন না হয় যদি জুলাই হতো তাহলে এ হতো সঠিক উত্তর। উত্তর হচ্ছে 23শে জুলাই। অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার মেয়াদ কত? এর মেয়াদ হচ্ছে জুলাই 2020 থেকে জুন 2025 পর্যন্ত। বাংলাদেশের জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন কয়টি? সংরক্ষিত নারী আসন হচ্ছে 50টি। দহগ্রাম ছিটমহল এটি জানি, যেটি লালমনিরহাটে। ভোটার হিসেবে অন্তর্ভুক্তির যোগ্যতা সংক্রান্ত সংবিধানের অনুচ্ছেদ কোনটি? এটি হচ্ছে 122 নং অনুচ্ছেদ। সংবিধানের 7ম ভাগ নির্বাচনের 122 নং অনুচ্ছেদে রয়েছে ভোটার তালিকায় নামভুক্তির যোগ্যতা। 119 নং অনুচ্ছেদে আছে নির্বাচন কমিশনের দায়িত্ব। 120 নং অনুচ্ছেদে আছে নির্বাচন কমিশনের কর্মচারীগণ। 121 নং অনুচ্ছেদে আছে প্রতি এলাকার জন্য একটি মাত্র ভোটার তালিকা। সাগরকন্যা কোন এলাকার ভৌগোলিক নাম? এটি জানলাম যে পটুয়াখালীর ভৌগোলিক নাম। তা আজ এ পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা মাই ক্লাসরুমের সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। নিয়মিত টিউটোরিয়াল পেতে মাই ক্লাসরুম চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করুন, কমেন্টস করুন, সাথে থাকুন। আল্লাহ হাফেজ।